সবাই ভালো আছেন নিশ্চয়ই। শুরু করছি আজকের চলতে চলতে, সঙ্গে আছে মাহফুজ মিশু। আর আজকে আমার অতিথি আওয়ামী লীগের নতুন যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব আব্দুর রহমান এমপি। জনাব রহমান, আপনাকে স্বাগত। ভালো আছেন নিশ্চয়ই? আপনাকে অভিনন্দন। আপনি সবশেষ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যে কাউন্সিল, তাতে চমক থাকবে না বা থাকবে এরকম একটা আলোচনা ছিল, এবং শেষ পর্যন্ত একটা তো সাধারণ সম্পাদক নিয়ে চমক দেখালো আপনার দল, এবং তারপরেই খুবই নীতি নির্ধারণী জায়গা। আপনি হচ্ছেন সেই মানুষ যার জন্য আওয়ামী লীগের গঠনতন্ত্র এবার সংশোধন করতে হয়েছে, করে যুগ্ম সাধারণ সম্পাদকের একটি পদ বাড়ানো হয়েছে এবং সেইখানে আপনাকে আনা হয়েছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আপনার প্রাথমিক প্রতিক্রিয়া শুনতে চাই। প্রথমত হলো যে আমার জন্যই পদ বাড়ানো হয়েছে, মানে আরেকটা নতুন পদ তৈরি হয়েছে। ব্যাপারটি এমন না, একটা নতুন পদ তৈরি হয়েছে এবং সেই পদে আমাকে দায়িত্ব দিয়েছেন মাননীয় নেত্রী, আমাদের দলের প্রধান জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অবশ্যই আমি তার প্রতি চিরকৃতজ্ঞ এবং তার কাছে আমার এই কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। এবং এই দায়িত্ব অর্পণের মধ্য দিয়ে আমার নিজের আরও বেশি দায়বদ্ধতা বাড়ল এবং আমার সামনে আরও একটা বড় চ্যালেঞ্জ হলো যে তিনি যেই আস্থায় আমাকে নিয়ে এই পদের দায়িত্ব অর্পণ করেছেন, সেই দায়িত্বটি আমাকে সুষ্ঠু, সুন্দর এবং নিষ্ঠার সাথে পালন করতে হবে এবং সেই লক্ষ্যে আমি নিজেকে সেইভাবেই প্রস্তুত করছি। আপনি রহমান ভাই, আপনি মানে ভৈফোন নেতা না, মানে হঠাৎ করে নেতা হন নাই। আপনার একদম যদি সেই ছোটোবেলার কথা বলি, ইয়াসিন কলেজের ছাত্র সংসদ থেকে শুরু করে আপনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক, পরবর্তীতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, একাধিকবারের এমপি, কিন্তু তারপরেও আপনাকে বহু লোকজন, ঢাকার লোকজন চেনেন না, বা অনেকেই কেউ বিস্মিত হয়েছেন যে এই রহমানটা আসলে কে। এটার কারণটা কি? কারণটা হলো যে আমি বরাবরই আমার নিজেকে আমি একটু নেপথ্যচারী। আমার নিজেকে আমি কখনোই ওইভাবে প্রকাশ করিনি বা আমার করবার মানসিকতাও নেই। এবং আমি মনে করি যে দায়িত্বপ্রাপ্ত কাজটি সুন্দরভাবে করাটাই হলো একটা রাজনৈতিক কর্মীর বড় দায়িত্ব এবং কর্তব্য। এবং আপনি নিশ্চয়ই জানবেন যে আমি ৬৯ সালে যখন ডক্টর শামসুজ্জোহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি তাকে হত্যা করা হলো আগুনে পুড়িয়ে, আমি সেই সময় খরস্বতী চন্দ্রকিশোর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র ছিলাম এবং সেই সময় কিন্তু আমার ভেতরেই একটা প্রতিবাদ আসলো এবং আমার সেই প্রতিবাদী চরিত্র থেকেই কিন্তু আমি ছাত্র রাজনীতিতে ওইভাবে অংশগ্রহণ করলাম। এবং আমার মনে আছে যে তার হত্যার প্রতিবাদে আমি আমাদের একটা ট্রেন প্রায় ৪ ঘন্টা আটকে রেখেছিলাম আমার ওই স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে। এটা হলো বোয়ালমারী উপজেলার খরস্বতী চন্দ্রকিশোর উচ্চ বিদ্যালয়ের কথা বলছি। তারপর আমি যথারীতি ৭১ সালে ভারতে যাই এবং রানাঘাট ক্যাম্পে আমি ট্রেনিং নেই। তারপরে আমি দেশে চলে আসি এবং দেশের ভেতরে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের সঙ্গে মুক্তিযুদ্ধে একটা প্রশ্ন করার লোভ সামলাতে পারছেন না। আপনি বলছিলেন যে আপনি একটু নিভৃতচারী বা সামনে আসতে চান না। এই শেষ বয়স, মানে আপনি অলমোস্ট 65 বা সেটার কাছাকাছি, সেই সময় এর ভিতরে আপনি কখনো মন্ত্রিত্ব পাননি বা করার সুযোগ হয়নি, দলের নীতি নির্ধারণী পর্যায়ে আসলেন এই বয়সে। আপনার কাছে কি কখনো এরকম মনে হয় যে খানিকটা ভুল হয়েছে, আর একটু আলোচনায় থাকা উচিত ছিল? না, আমি মনে করি না যে ভুল হয়েছে, কারণ আমি আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যখন এই দলের দায়িত্ব নিলেন, ৮১ সালে যখন স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে এই দেশে পদার্পণ করলেন, তখন মূলত আমি তাকে ঘিরেই এবং তার নেতৃত্বের প্রতি আমি নিঃশর্ত আস্থাশীল এবং আনুগত্য প্রকাশ করেছি। এবং আমি মনে করেছি উনি বিভিন্ন সময়ে আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্বটুকু আমি আমার আত্মতৃপ্তি যে আমি ঠিকভাবেই পালন করেছি। এরশাদ বিরোধী আন্দোলনের সময় আপনাদের একটা জোরালো ভূমিকা ছিল, বিশেষ করে তখনকার তরুণ বা যুবনেতা হিসেবে, ছাত্রনেতা হিসেবে।
এবং তার মূল্যায়নও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় করেছেন। আপনি অনেক আগেই দলের সাংগঠনিক সম্পাদক হয়েছেন। জি। আপনার যারা সমালোচক তারা কেউ কেউ বলেন যে পরবর্তীতে সেখান থেকে আপনার সঙ্গে দলের একটা দূরত্ব তৈরি হয়, যে কারণে আপনি কিছুদিন একটু পর্দার আড়ালে ছিলেন এবং কেউ কেউ কোট আনকোট আপনাকে সংস্কারপন্থী বলার চেষ্টা করেন, বিশেষ করে 111-এর সময় আপনি নেত্রীর প্রতি আনুগত্য এবং দলের প্রতি আপনার জঙ্গিকারের কথা বলছেন। এই জায়গাটা কি সেটাকে খানিকটা প্রশ্নবিদ্ধ করে? না, সমালোচকদের সমালোচনা তো ধরেন যদি কোনো মতলব পেছনে কাজ করে, উদ্দেশ্য কাজ করে। যদি কোনো উদ্দেশ্য কাজ করে, উদ্দেশ্য বলবো না, আমি বলি বদ উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য যদি কাজ করে থাকে, তাহলে নানানজনকে নানাভাবে বলতেই পারে। তবে আমার একটা আত্মবিশ্বাসের জায়গা যে আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি আমাকে যেই স্নেহে, তার যেই আস্থায়, তার যেই ভালোবাসায় আমাকে বিভিন্ন সময় দায়িত্ব দিয়েছেন, তিনি আমার প্রতি বিশ্বাস রেখেছেন, সেই বিশ্বাসের জায়গা থেকে আমার জীবনে এতটুকু তার অকল্যাণ আমি কামনা করতে পারি নাই এবং এতটুকু চিন্তাও আমি জীবনে করতে পারিনি। সংস্কারপন্থী হবার বিষয়টিতেও আরও ভিন্ন ব্যাপার। সম্ভবত একটা বড় কারণ হচ্ছে যে শেখ হাসিনা অবশ্যই দলে আপনার প্রধান নেতা, কিন্তু আপনার নেতা তো সুলতান মনসুরও। আপনারা আমার নেতা মানে আমার সহকর্মী সহযোদ্ধা, উনি সভাপতি ছিলেন সুলতান মনসুর, মাহমুদুর রহমান মান্না। ফলে তাদের সঙ্গে আপনার এই ছাত্রবেলা থেকে যে রাজনৈতিক কারণে যে ঘনিষ্ঠতা, সেটা কি এটার পেছনে একটা কারণ হিসেবে কাজ করেছে? না, আমি তা মনে করি না। আমার সঙ্গে এদের সম্পর্কের বাইরেও বহুজনের সাথে ভালো সম্পর্ক আছে। জনাব আব্দুর রহমান, আপনার কাছে আরও অনেক প্রাসঙ্গিক প্রশ্ন আছে। একটা বড় প্রশ্ন হচ্ছে, আপনি ছাত্রলীগ করা মানুষ, গত 7, 8, 10 বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে যে সংগঠনটির কারণে সরকার সবচেয়ে বেশি বিব্রত, কখনো কখনো বিরক্ত, কখনো কখনো সমালোচিত হয়েছে, সেই সংগঠনটির নাম ছাত্রলীগ। ছাত্রলীগের এই সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আপনার মূল্যায়ন শুনবো ছাত্রলীগের সাবেক নেতা হিসাবে, এবং সেখান থেকে মুক্তির পথও নিয়ে আপনার নির্দেশনা শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি, আমরা কথা বলবো আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঙ্গে। আমাদের সঙ্গে থাকছেন নিশ্চয়ই। দর্শক, স্বাগত আরেকবার। আমরা কথা বলছিলাম আব্দুর রহমানের সঙ্গে এবং প্রসঙ্গ ছিল রহমান ভাই বিরতির আগে ছাত্রলীগ অস্বীকার করার উপায় নেই, বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী সংগঠন এবং ভাষা আন্দোলন, মুক্তি সংগ্রাম, স্বৈরাচার বিরোধী আন্দোলন, সবখানে এই সংগঠনটির একক ভূমিকা সম্ভবত সবচেয়ে বেশিই বলতে হবে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু সাম্প্রতিক সময়ে এটি দল ক্ষমতায় থাকার কারণেই কিনা ছাত্রলীগের বহু কর্মকাণ্ডের কারণে আপনার যেটি মূল দল আওয়ামী লীগ, সেটি সমালোচিত হচ্ছে। সবশেষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় যে ঘটনাটি, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এর আগে বিশ্বজিৎ হত্যাকাণ্ড এবং একাধিক ঘটনা, ধর্ষণের মতো ঘটনার সঙ্গেও কোথাও কোথাও আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজনের নাম জড়িয়ে যাচ্ছে। ছাত্রলীগের সাবেক নেতা হিসেবে বিষয়টা নিশ্চয়ই আপনাদেরকে বিব্রত করে। আপনার প্রতিক্রিয়া শুনতে চাই। না, প্রথমত আমি যেটি বলতে চাই সেটি হলো যে ছাত্রলীগের জন্মটা হলো বঙ্গবন্ধু একটি প্রতিবাদী সংগঠন হিসেবেই কিন্তু এর জন্ম, এবং একটা অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হবার জন্যেই এই ছাত্রলীগ তার জন্ম হয় বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধু এই সংগঠনের জনক। তো আসলে বিভিন্ন বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলন, 6 দফার আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, পরবর্তীকালে স্বাধীনতা যুদ্ধ, এই সামগ্রিক সংগ্রাম মুখর যেই ইতিহাস আমাদের এই জাতীয় জীবনে, সেখানে ছাত্রলীগের ভূমিকা ছিল অতুলনীয়, এবং সেই ভূমিকা সারা বাংলাদেশের মানুষের কাছে প্রশংসিত হয়েছে। প্রশ্নটি হলো যে আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, এবং এই ছাত্রলীগকে নিয়ে যেমন অনেক গৌরবের ইতিহাস আছে, আবার আপনি যে প্রসঙ্গটিতে নিয়ে আসলেন যে কিছু বিচ্ছিন্ন ঘটনা আমাদেরকে বিব্রত করেছে বা বিব্রত করবার মতো ঘটনা ঘটেছে, কিন্তু আমি আশাবাদ প্রকাশ করছি এখানেই যে এই ধরনের কিছু বিচ্ছিন্ন ঘটনায় বা বিব্রতকর ঘটনায় তাৎক্ষণিকভাবে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এরকম যারা করে তারাও তো ছাত্রলীগের গঠনতন্ত্র, ছাত্রলীগের আদর্শ, কর্মকাণ্ড, সেগুলোর সঙ্গে পরিচিত হয়ে করে।
তো এই লোকগুলো দলে জায়গা পায় কিভাবে, এবং এরা অনেকে আপনাদের বিভিন্ন ধরনের কমিটিতেও থাকে, ফলে সেই জায়গায় কি নেতৃত্ব নির্বাচনে, সঠিক লোক নির্বাচনে ছাত্রলীগের মতো সংগঠনটি কখনো কখনো ভুল করছে কিনা? না, ভুল করছে কথাটা এইভাবে না বলে আমি বলবো যে এটি একটা বৃহত্তর দল, বৃহত্তর ছাত্র সংগঠন। সেই জায়গায় মানে এর ফাঁক ফোকর দিয়ে কিছু কিছু অযাচিত বা কিছু অবাঞ্ছিত লোকজন তো এই সুযোগটি করে নিতেই পারে। কিন্তু প্রশ্নটি হলো যে এই ব্যাপারটায় মানে মূল দলের নেতৃত্ব, আমি বলছি যে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা, যিনি সাংবিধানিকভাবে ছাত্রলীগের নেত্রী, তিনি অভিমান করে একাধিকবার সেটি ছেড়েও দিয়েছেন, কিন্তু ছাত্রলীগের ছেলেরা কি সেই মর্মটি বুঝেছে? তিনি সতর্কও আছেন। তো আমার মনে হয় যে এই ব্যাপারগুলো আমাদের আরও বেশি মনোযোগী হওয়া দরকার, ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো বিব্রতকর ঘটনা না ঘটে বা কোনো অবাঞ্ছিত ঘটনা, অপ্রত্যাশিত ঘটনা না ঘটে ছাত্রলীগের মধ্যে। আরেকটা বিষয় আওয়ামী লীগ নিয়ে খুবই আলোচনাই হয় যে আওয়ামী লীগে ধরেন আপনার মতো নেতা কিংবা ওবায়দুল কাদেরের মতো নেতা কিংবা জাহাঙ্গীর কবির নানকের মতো নেতা, যারা একেবারে তৃণমূল থেকে কয়েক স্তরে সংগঠন করে এসেছে, সেই রকম নেতার সংখ্যা সাংঘাতিকভাবে কমে যাচ্ছে। বরং হঠাৎ করে আসে ব্যবসায়ী, হঠাৎ করে আসে চিকিৎসক, সামরিক কর্মকর্তা, তাদের সংখ্যা অনেক বেশি। বাম রাজনীতিকদের একটা প্রাধান্য তো আছে। এবারের কাউন্সিলেও আপনি যদি প্রেসিডেন্টের সংখ্যা দেখেন, বাম রাজনীতির ব্যাকগ্রাউন্ড অনেকে আছে। ফলে আওয়ামী লীগে কি ছাত্রলীগ এসব কারণে খানিকটা কম মূল্যায়িত হচ্ছে? না, কম মূল্যায়িত হচ্ছে, অথবা অন্যরা কি ছাত্র ইউনিয়নের ছেলেরা বেশি মূল্যায়িত হচ্ছে? না, আমি কথাটি ওইভাবে বলতে চাই না। আসলে এই বৃহত্তর পরিবারটি, এবং যেই পরিবারটির অভিভাবক হলেন আমাদের নেত্রী শেখ হাসিনা, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশল গ্রহণ করেন, অনেক সময় অনেককে কাজে লাগান, যেটি আমার মনে হয় যে আমার কাজটি, আমার উপরে দায়িত্ব অর্পণটি কেবলমাত্র তিনিই জানেন কী কারণে আমার উপর দায়িত্বটি দিলেন। এবং হয়তো এরকম যাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বা যাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে দায়িত্ব তিনি দিয়েছেন, নিশ্চয়ই তিনি ভালো বুঝবেন এবং তার এই দলের মঙ্গলের জন্যই হয়তো তিনি এই ধরনের বিষয়টি নিজে। আপনার যে নির্বাচন এলাকা, সেখানে আপনি আছেন, কাজী সিরাজ সাহেবও সম্ভবত সেই এলাকার মানুষ, ছাত্রলীগের সাবেক নেতা, বড় নেতা লিয়াকত শিকদার সেই এলাকার মানুষ। ফলে বৃহত্তর ফরিদপুরে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতার জন্ম হয়েছে, তারা নেতৃত্ব দিচ্ছে। কিন্তু এই অনেক নেতার কারণে কি কখনো কখনো সংগঠন ক্ষতিগ্রস্ত হয় আপনাদের অভ্যন্তরীণ বিরোধের কারণে? না, অভ্যন্তরীণ বিরোধ তো কোনো অবস্থাতেই কাম্য না, এবং এটি সংগঠনকে তো অবশ্যই ক্ষতিগ্রস্ত করে। আভ্যন্তরীণ কোন্দল যেই করুক বা যেই করতে চাক, আসলে চূড়ান্ত বিচারে সে লাভবান হবে না, কারণ এই দলের মূল মালিক হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আচ্ছা রহমান ভাই, আপনি কোন পন্থী লোক? আওয়ামী লীগে কেউ থাকে চীনপন্থী শোনা যায়, কেউ ভারতপন্থী, কেউ আমেরিকাপন্থী, কেউ হয়তো সৈয়দ আশরাফপন্থী, কেউ এরকম, বা কেউ হয়তো ওবায়দুল কাদের পন্থী। আপনার পন্থা বা যে জিজ্ঞেস করি সেটা কী বলবেন? আমার পন্থা, আমি আমার রাজনৈতিক আদর্শিক যেই বিষয়টি, সেটি হলো আমি মনে প্রাণে একজন বাঙালি জাতীয়তাবাদের লোক, একটি অসাম্প্রদায়িক মানুষ, এবং আমার নেত্রী, আমার ঠিকানা একমাত্র শেখ হাসিনা। অসাম্প্রদায়িকতার কথা আপনি বলছিলেন, যেটা আওয়ামী লীগের রাজনীতির একটা বড় উপকরণ শুরু থেকে, এবং যে কারণেই আওয়ামী লীগের সঙ্গে এদেশের যারা সংখ্যালঘু মানুষ, যারা নির্যাতিত মানুষ, তারা আওয়ামী লীগকে একটা আশ্রয় ভাবে বা ভাবত। আপনি নিশ্চয়ই দেখেছেন ব্রাহ্মণবাড়িয়ায় যেটা হয়েছে, কিংবা রামুর ঘটনা আপনার নিশ্চয়ই মনে আছে। ফলে আওয়ামী লীগ কি সেই অসাম্প্রদায়িক চরিত্রটা খানিকটা কখনো কখনো হারাচ্ছে, বিশেষ করে যখন রাজনৈতিক কারণে আওয়ামী লীগকে একসময় জামাতের সঙ্গেও রাজনৈতিক ঐক্য করতে চায়, যে অভিযোগটা বিএনপির বিরুদ্ধে সবচেয়ে বেশি। ফলে আওয়ামী লীগ চূড়ান্ত বিচার অসাম্প্রদায়িক দল, সংবিধানে যখন আমরা বিসমিল্লাহ রাখি, সেটি বলার সুযোগটা খানিকটা কমে গেছে কিনা? না, এটি আপাদমস্তক আওয়ামী লীগ অসাম্প্রদায়িক দল, কোনো সন্দেহ নেই। এই দেশে একটা ভোটের রাজনীতি আছে, সুতরাং আমার যেই রাজনৈতিক শত্রু, আমার যে রাজনৈতিক প্রতিপক্ষ, স্বাধীনতার যারা প্রতিপক্ষ, স্বাধীনতার যেই বিরোধী শক্তি, তাদেরকে
সমূলে নির্মূল না করা পর্যন্ত আমাদের যে কাঙ্ক্ষিত অসাম্প্রদায়িক রাজনীতি, সেই রাজনীতিটা চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হবে না। সুতরাং তাদেরকে নির্মূল করবার লক্ষ্যেই অনেক সময় কিছু কিছু কৌশল অবলম্বন করতে হয়, ফলে সেটি সাময়িক এবং রাজনৈতিক এবং সেটি অত্যন্ত কৌশলী পদক্ষেপ, এবং সেটা সাময়িক পদক্ষেপ এবং মূল লক্ষ্য অর্জনের পদক্ষেপ। জি, আপনার দল ক্ষমতায় থাকা অবস্থায় যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে, যেটি সর্বমহলে প্রশংসিত, এবং একাধিক মামলায় যুদ্ধ অপরাধীর দল হিসেবে জামাতকে আদালত তার পর্যবেক্ষণে বলেছে। প্রশ্নটা হলো, তাহলে জামাতকে সরকার বা আওয়ামী লীগ উদ্যোগী হয়ে কেন নিষিদ্ধ করছে না? যারা সমালোচক তারা বলছেন যে জামাত নিষিদ্ধ হয়ে গেলে আসলে আওয়ামী লীগ এবং বিএনপির ভিতরে খুব বেশি পার্থক্য থাকবে না, এবং জামাতের ভোটটা বিএনপির ভোট ব্যাংকে গিয়ে যুক্ত হবে, ফলে সেটি বিএনপির সামগ্রিক ভোট বাড়াবে। এই বিষয় এবং আগামী নির্বাচনের প্রস্তুতির কথা কাউন্সিল থেকে খুবই উচ্চারিত হচ্ছে। সেই সব বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই, তার আগে আবার একটা বিরতি নিব। দর্শক, আবারও ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর, আমাদের সঙ্গে থাকছে নিশ্চয়ই। দর্শক দেখছেন চলতে চলতে, বিরতির পর আবারও ফিরলাম। কথা বলছিলাম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঙ্গে। রহমান ভাই, খুব সরাসরি প্রশ্ন, জামাতকে কি আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কি না? এটি আসলে গোটা জাতির মতো আমারও নিজেরও একটা প্রত্যাশা। জামাত দলগতভাবে একটা সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তি, এবং এই দলটি নিষিদ্ধ হওয়া উচিত। আপনারা কাউন্সিল থেকে অনেক বেশি আগামী নির্বাচনের প্রস্তুতি, সেটার জন্য নির্দেশনা সেগুলো আসছে, এবং অনেকেই বলছেনও যে একটা এই নির্বাচনটা কি নির্ধারিত নির্বাচন, যেটা 2019 সালে হওয়ার কথা, নাকি এর আগে কোনো আগাম নির্বাচন বা মধ্যবর্তী নির্বাচনের কোনো পরিকল্পনা কি আওয়ামী লীগের আছে? না, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন হবে, এবং সেটি সংবিধান সম্মতভাবেই হবে, এবং সে নির্বাচনটি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করবারই সরকারের দৃষ্টিভঙ্গি রয়েছে, এবং আমি আশা করি যে সমস্ত রাজনৈতিক দলগুলোই এই নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য দল হিসাবে, বিশেষ করে ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগ কি কোনো উদ্যোগ নেবে? অংশগ্রহণমূলক নির্বাচন মানে আসলে চূড়ান্ত অর্থে যেটা বোঝায় সেটা হচ্ছে বিএনপিকে সহ নির্বাচন, বিএনপিকে নিয়ে নির্বাচন। না, সে তো বটেই, কিন্তু প্রশ্নটা হলো যে সংবিধানেই দিক নির্দেশনা রয়েছে পরিষ্কার কিভাবে নির্বাচনটা হবে। সুতরাং সেই জায়গায় বাড়তি কোনো কি বলে যে উদ্যোগ গ্রহণ করা, এটি আমার মনে হয় যে এটি অপ্রয়োজনীয়। রহমান ভাই, একদম যদি আপনি নির্মোহভাবে বিশ্লেষণ করেন, 2008 সালের 29 ডিসেম্বরের যে নির্বাচন এবং 2014 সালের 5 জানুয়ারির যে নির্বাচন, এই দুইটা নির্বাচন গুণগতভাবেই আলাদা। পরেরটা নিয়ে আপনাদেরকে অনেক সমালোচনা সইতে হয়েছে, আগেরটা নিয়ে সইতে হয়নি। দুটি নির্বাচনে আপনার দল জিতেছে, ফলে আপনাদের ক্ষেত্রে মডেল কোন নির্বাচনটা হবে? নিশ্চয়ই 2008 সালে 29 ডিসেম্বর হওয়া উচিত, এবং সেটিই হবে। কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের লোকজন যদি ক্ষমতায় থাকেন, প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনা থাকেন, এবং প্রশাসন যদি তার আওতায় থাকে, এবং সেইখানে একজন ভোটার স্বাধীনভাবে ভোট কেন্দ্রে যাওয়া, তার ভোটটি দেওয়া এবং ফিরে আসা, সেইটুকুর গ্যারান্টিটা কে দেবে? না, সেইটুকুর মানে কি বলে যে সেই আশঙ্কাটি কেন আপনি করছেন? যে আশঙ্কাটা আমি করছি না, আশঙ্কাটা হচ্ছে বড় বিরোধী দল, রাজপথের বিরোধী দল বিএনপির। কারণ তারা উদাহরণ হিসেবে তারা বলছে যে এই সরকারের আওতায় তারা অনেকগুলো সিটি কর্পোরেশন নির্বাচনে গিয়েছে, সেইখান থেকে তাদের অভিজ্ঞতা ভুল না। তারা যদি মনে করে যে 5 জনের নির্বাচনে যাওয়া ভুল ছিল, তাহলে তার পরবর্তীতে তারা অনেকগুলো নির্বাচনে, ইউপি নির্বাচন, উপজেলা নির্বাচনে গিয়েছে, এবং সেখানে গিয়ে তাদের অভিজ্ঞতা হচ্ছে যে তাদের সে আশঙ্কাটি সত্যি প্রমাণিত হয়েছে। আসলে এই পরবর্তী সময় যে নির্বাচনগুলোতে তারা অংশগ্রহণ করেছে, এটি আমি বলবো যে তাদের একটা রাজনৈতিক ফায়দা লুটবার জন্যেই তারা অংশগ্রহণ করেছে। আসলে নির্বাচনটাকে তারা খুব সিরিয়াসলি নেয়নি, এবং নির্বাচনটাকে মিন করা, সেই মিনিংফুল একটা নির্বাচনে একটা দল হিসেবে তাদের যেই ভূমিকা থাকার কথা, নির্বাচন কেন্দ্রিক সেই ভূমিকাটা তারা রাখে নাই। তবে আমি আপনাকে এতটুকু আশ্বস্ত করতে চাই, আপনার মাধ্যমে বিএনপিকেও করতে চাই, যে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক, এবং সংবিধানসম্মতভাবে নির্বাচনটি হবে, এবং সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষই হবে। আজকের পৃথিবীতে, আজকের বিশ্বে যেই মিডিয়া তাদের যেই নজরদারি এবং তাদের সার্বক্ষণিক যেই পর্যবেক্ষণ,
সেই জায়গায় তাদের চোখ আড়াল করে কেউ নির্বাচনে কারচুপি করবে, নির্বাচনে কি বলে ভোট ডাকাতি করবে, ভোট ডাকাতি করবে, ব্যালট ছিনতাই করবে, কাউকে ভোট কেন্দ্রে আসতে দেবে না, এটি সিম্পলি ইম্পসিবল। কারণ ভাই আওয়ামী লীগ মূলত রাজপথের দল এবং আওয়ামী লীগ একটানে এতদিন ক্ষমতায় কখনোই থাকে নাই, এবং এটা খুবই প্রচলিত ধারণা এবং বিশ্বাস আওয়ামী লীগ বিরোধী দল হিসেবেই বেশি ভালো। প্রশ্ন হচ্ছে যে সরকারি দল হিসেবে আওয়ামী লীগ কেমন আছে এখন? সেই ভুল তো আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতা থেকে ভেঙে দিয়েছে, এবং আজকে বাংলাদেশে আওয়ামী লীগ যে একটা দেশপ্রেমিক দল এবং এই দেশের মানুষের উন্নয়নের জন্যে তারা নিরন্তর কাজ করতে জানে, এই দলের প্রধান রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সেটি প্রমাণ করেছেন। কিন্তু আপনার কাছে একটা জিনিস মনে হয় কিনা রহমান ভাই, যে হঠাৎ করে আওয়ামী লীগের সংখ্যা অনেক বেড়ে গেছে, মানে সবাই এখন আওয়ামী লীগ করে এরকম কখনো কখনো মনে হয়, বিশেষ করে রাস্তায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরা কি আসলে কি এরা সবাই আওয়ামী লীগ করে, নাকি দল ক্ষমতায় থাকলে দৃশ্যমান ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য, সুযোগ সুবিধা নেওয়ার জন্যও নিশ্চয়ই কিছু লোক করে? এবং আমরা এরকম উদাহরণ দেখেছি যে জামাতের কিছু লোকজন ছাত্রলীগে আওয়ামী লীগে ঢুকে পড়েছে এবং যারা সুবিধা নিচ্ছে এবং কখনো কখনো আপনাদের ক্ষতিও করার চেষ্টা করছে। এটার আমি দুই দিকের কথাটাই বলতে চাই। একটা হলো যে আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং এই দেশকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং এই দলের রাজনৈতিক যেই সহনশীলতার পরিচয় দেওয়া, এই সব কিছুতে মিলে অনেক লোক কিন্তু ভুল বুঝে এই দলের সত্যিকার অর্থেই আদর্শিকভাবেই তারা অংশগ্রহণ করছে। দলের সাধারণ সম্পাদক বলেছেন যে দলের মধ্যে যে আবর্জনা আছে সেই আবর্জনাকে ঝেড়ে ফেলা হবে, এবং তিনি সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা নিজেই বলেছেন। তো আমরা আশা করি যে দলের মধ্যে এই ধরনের কোনো আবর্জনা থাকলে তাদেরকে চিহ্নিতকরণ করা এবং একটা শুদ্ধি অভিযান পরিচালনা করা, সেই ব্যাপারে আমরা সর্বাত্মকভাবে আমাদের দলের প্রধানকে সাহায্য করব। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, শেষ করছি, আর দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।